দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন বাজেট স্পেশাল। মূলত 2025-26 অর্থ বছরের বাজেট ঘিরে আমাদের এই বিশেষ আয়োজন। আগামী 2রা জুন ডক্টর সালেউদ্দিন আহমেদ মাননীয় অর্থ উপদেষ্টা তিনি টেলিভিশনের মাধ্যমে জাতির সামনে তার জীবনের প্রথম বাজেট তুলে ধরবেন। এরই মধ্যে তিনি এই বাজেট দিয়ে কি করতে চান কিছু আভাস আমরা পেয়েছি, তবে সেটা বর্তমান সামষ্টিক অর্থনীতির যে বাস্তবতা সেটার বিচারে কতটুকু সহজ অথবা চ্যালেঞ্জিং হবে সেই আলোচনাগুলো আমরা করব। ডক্টর মজনুর হোসেন তিনি সদস্য পরিকল্পনা কমিশন সাধারণ অর্থনীতি বিভাগ আমাদের আজকের অতিথি। একই সাথে আছেন ডক্টর ফাহমিদা খাতুন নির্বাহী পরিচালক গবেষণা সংস্থা সিপিডি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সরাসরি এসে সময় দেওয়ার জন্য। ডক্টর হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বিআইডিএস থেকে এখন সরকারের একটা অংশে এবং সামষ্টিক অর্থনীতির বর্তমান সূচকগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। এই বাস্তবতায় একটা ভালো বাজেট, একটা সামঞ্জস্যপূর্ণ বাজেট এবং কল্যাণমুখী বাজেট দেওয়া কতটুকু চ্যালেঞ্জিং হবে উপদেষ্টার জন্য? না, এটা তো ঠিক যে এবারের বাজেটটা কিছুটা চ্যালেঞ্জিং, সরকারের জন্য চ্যালেঞ্জিং এই সেন্সে যে সরকারের গত যে পরিবর্তনের মাধ্যমে জুলাই আপরাইজিংয়ের পর থেকে যে অস্থিতিশীলতার মধ্য দিয়ে আমরা গিয়েছি, তারপরে একটা ভালো বাজেট দেওয়া এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং বিষয়। তো সেই চ্যালেঞ্জটা আমি মনে করি যে অনেকটাই সরকার ওভারকাম করতে পেরেছে, যার কারণে যেটা হচ্ছে যে এবার বাজেটটা অনেকটাই সামঞ্জস্যপূর্ণ হবে। সামঞ্জস্যপূর্ণ বলতে সরকারের বাজেট ঘাটতিটা এখন মোটামুটি 4% অফ জিডিপির কাছাকাছি রাখা হচ্ছে বা একটু কম রাখা হচ্ছে। আয় ব্যয়ের হিসাবে এবার বাজেট তেমনভাবে উচ্চাভিলাষী কিছু হবে না, বাজেটের আকারও ছোটই আছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা আমরা এডিপি বলি তার আকারও কমানো হয়েছে, যৌক্তিকভাবেই কমানো হয়েছে। অর্থাৎ ওয়েস্টেজ কথা চিন্তা করলে বা যদি অপ্রয়োজনীয় পলিটিক্যালি যেসব মানে প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোকে যদি বাদ দিয়ে চিন্তা করো, এটা একটা খুব ভালো একটা এডিপি হয়েছে। এখন অনেকেই হয়তো প্রশ্ন করছে যে আগে তো অনেক প্রকল্প কন্টিনিউ করছে, এখন কথা হলো যে 3 বছর একটা প্রকল্প 2 বছর হয়ে গেছে, এটাকে বাদ দেওয়া যাবে না। বরং যেটা চেষ্টা করা হয়েছে যে এই প্রকল্পগুলো যাতে আরও ভালোভাবে কোয়ালিটি ইমপ্লিমেন্টেশন হয়, সেগুলোতে যে কিছু কাটছাট করা যেসব জায়গায় সেগুলো দরকার করা হয়েছে, আর যেগুলো দেশের জন্য গুরুত্বপূর্ণ অনেক টাকা খরচ হয়ে গেছে, সুতরাং সেগুলো বাদ দেওয়া মানে তো পুরো জিনিসটা ওয়েস্টেজ হয়ে যাওয়া, তাই না? সেই সব চিন্তা করে কিছু প্রকল্প কন্টিনিউ করছে, কিছু নতুন নেওয়া হয়েছে যেগুলো জনগণের কল্যাণের দিকে চিন্তা করে। মোট কথা হলো যে ভিশনটা নেওয়া হয়েছে, আমি তো যেহেতু প্ল্যানিংয়ে আছি, যেটা আমরা দেখছি যে যেসব প্রকল্পগুলো নেওয়া হচ্ছে বা এখানে একটা ফিলোসফি কাজ করেছে। আপনি যেটা বললেন যে জনকল্যাণের কথাটা চিন্তা করা হয়েছে, অ্যালোকেটিভ এফিসিয়েন্সিটা যাতে এনশিওর করা যায় সেটা করা হয়েছে। যেসব নতুন প্রকল্প সেগুলো ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে বা সেগুলোর যে কতটুকু বেনিফিশিয়াল হবে, সেগুলো ইমপ্লিমেন্টেশনে কতটুকু ভালোভাবে করা যাবে সেই সব জিনিস দেখা হয়েছে। সুতরাং সেই সব দিক থেকে চিন্তা করে এবং সরকারের যে রাজস্ব আয় এবং তার সাথে যেসব ঘাটতি বাজেটটা, ঘাটতি ফাইন্যান্সিংটা যেভাবে করার চিন্তা করা হয়েছে, তাতে আমার মনে হয় যে আবার মোটামুটি রিজনেবলি একটি ভালো বাজেট করা হচ্ছে এবং সরকার আইএমএফ থেকে সেই প্রত্যাশা করি। আবারও আসবো ডক্টর ফাহমিদা খাতুন, একটা মানে কয়েকটা কথা প্রচলিত, বাজেটটা সংযমী হচ্ছে অথবা সংকোচনমুখী হচ্ছে অথবা ভালো বাজেট হচ্ছে। আমাদের যে অর্থনৈতিক চাহিদা, সাধারণ মানুষের জন্য কাজ করবার যেই প্রয়োজনটা, সেইটার নিরিখে একটা সংযমী বাজেট দেওয়া কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে এবার? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের জনসংখ্যার কথা যদি বিবেচনা করি, 18 কোটি লোকের দেশে চাহিদা তো অনেক। একদিকে আপনার ধরেন ভৌত অবকাঠামো, সামাজিক অবকাঠামো, বিভিন্ন খাতে বরাদ্দ, এটার কোনো শেষ নাই। এবং শেষ নাই আরও এই কারণ আমরা তো একটা স্বল্পোন্নত দেশ, আমরা তো অগ্রগতি করতে হবে। এমন না যে ডেভেলপ কান্ট্রিতে মনে করেন যে কোনো জিনিসের একটা বৃদ্ধিটা একটু কম হয়, তো সেই অনুযায়ী চাহিদা অনেক। কিন্তু এখন আপনাকে এই বাজেট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে হবে যে কোন অর্থনৈতিক প্রেক্ষিতে আমি বাজেটটা দিচ্ছি। সেটা যদি আমরা দেখি, আপনি তো জানেনই যে 2.5 বছরের উপরের সময় ধরে একটা যে উচ্চ মূল্যস্ফীতি চলছে, যেটার কষাঘাতে মানুষের জীবন জর্জরিত, তো সেইটাকে যদি আমি অ্যাড্রেস করতে চাই, মূল্যস্ফীতি যদি সেটা লাগাম টেনে ধরার জন্য কি হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি একটা
চালু এর মধ্যেই আছে। হ্যাঁ আছে। তো কিন্তু আমরা আবার দেখি যে আমাদের মতো দেশে এটা শুধুমাত্র এককভাবে কাজ করে না, আপনার ফিসক্যাল পলিসিতেও এটার রিফ্লেকশন থাকতে হবে, দুটার সাথে একটা সমন্বয় করে। তো সেই প্রেক্ষিতে আবার যদি রাজস্ব নীতির ক্ষেত্রে সেখানে আপনার উন্নয়ন বরাদ্দ বলি, রেভিনিউ বাজেট বলি, সব কিছুতে যদি সেটা আবার বেশি সম্প্রসারণমূলক হয়ে যায় তাহলে তো সেটা কাজ করবে না। তো এই প্রেক্ষিতে এইবারের বাজেটের হচ্ছে মূল উদ্দেশ্য কয়েকটা জিনিস। আমি যদি দু একটার কথা বলি, সব কিছু করা যাবে না। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, বিনিয়োগটাকে আপনার একেবারে স্থবির যাতে না হয়ে যায় সেটা, আবার বেশি বিনিয়োগও করা যাবে না, সরকারি সরকারি খরচটা বেশি। তো এবং আরেকটা জিনিস হচ্ছে কর্মসংস্থান। তো এই জন্য এইবারের বাজেটে কিছুটা সংযমী হতে হবে, এই কারণে যে এই চলমান সংকটটাকে মোকাবেলা করতে হবে। এবং সেটা করতে যে আপনার ধরেন রেভিনিউ বাজেটে কিংবা ফিক্স কস্ট যেখানে সরকারের পরিচালন ব্যয় প্রশাসন এগুলাতে খুব একটা কাটছাট করার সুযোগ থাকে না। তো যেটা থাকে উন্নয়ন প্রকল্পগুলো উনি যেটা বললেন, সেখানেও আবার যে সেখানেও যে সব কিছু কমিয়ে দিলে আবার কিভাবে হবে। তো এটা একটা চ্যালেঞ্জিং, এখানে একটা ফাইন টিউনিং করতে হবে, সেটার একটা কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে সরকার। সেই কারণে আমরা দেখছি কিছুটা কমানো হয়েছে, কিন্তু আরও অন্যান্য পদক্ষেপও থাকে বাজেটে, সেগুলোর মাধ্যমে যেমন ধরুন কর ব্যবস্থা ইত্যাদি, কোথায় আমি কর দিব, কোথায় আদায় করব, এরকম একটা বিষয়। কারণ করের যদি ব্যবস্থাপনাটা কিংবা কর কাঠামোটা যদি ঠিক না হয় তাহলে আবার এই যে বাজেটের মূল উদ্দেশ্যটা কি, যেটা আপনি শুরুতে বলছেন যে কল্যাণমুখী, তারপরে তো সামাজিকভাবে এটাকে সুরক্ষা দেওয়ার জন্য কিংবা একটা প্রগতিশীল কর ব্যবস্থার মধ্যে, তাহলে ওই রকম একটা বাজেট করতে গেলে আসলে আপনাকে ওই খুবই একটা হিসাবের মধ্যে। আরেকটা জিনিস বলে শেষ করতে চাই এই পর্যায়ে, যে আমাদের এইবারের বাজেটে বেশি উচ্চাকাঙ্ক্ষী হওয়ার সুযোগ নাই। কারণ কি, সেজন্যই একটা আমরা কি বলছি যে একটা নিম্ন ভারসাম্যের ভিতরে, অর্থাৎ লো লেভেল ইকুইলিব্রিয়াম, কম মূল্যস্ফীতি, কম প্রবৃদ্ধি, হ্যাঁ, কম বিনিয়োগও কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু মূল্যস্ফীতিটা যখন কমে আসবে তখন আমরা অন্য মোটামুটি একটা টিকে থাকার মতো বাজেট বা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের একটা বাজেট। ডক্টর হোসেন, আমরা দেখলাম যে কিছু সংস্কারের ইঙ্গিত সরকারের দিক থেকে দেওয়া হয়েছে। এনবিআর সংক্রান্ত একটা সংস্কার আমরা দেখেছি, যদিও সেটা কিছুদিনের জন্য স্থগিত আছে, কিন্তু মানে ধরে নেওয়া হচ্ছে যে এই ধরনের একটা বড় সংস্কার আসবে। ব্যাংক খাতের আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি। এর মাধ্যমে সরকারের যেটা আশা যে রেভিনিউ তারা বাড়াতে চায়, এটা কতটুকু সম্ভব হবে বলে আপনি মনে করেন? আমাদের ইকোসিস্টেমটা কি রেভিনিউ বাড়ানো? রাইট, আসলে এটা এখানে ইকোসিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। সেটা হচ্ছে যে আপনি দেখছেন যে একটু আগে যে আলোচনাটা শুরু করছিলেন, প্রথমে আমরা একটা ম্যাক্রো ইকোনমি স্টেবিলিটির দিকে আস্তে আস্তে অ্যাচিভ করতে শুরু করেছি, যেখানে ইনফ্লেশনটা কিছুটা কমে আসছে, রিজার্ভটা একটা ভালো পজিশন আছে, এক্সচেঞ্জ রেটটা স্টেবল আছে। তো এই জিনিসগুলো, এক্সপোর্ট বাড়ছে, ইম্পোর্টের গ্রোথও খারাপ না, তার মানে আমাদের এক্সটার্নাল সেক্টরটা বেশ ভালো আছে। ইনফ্লেশন যদি কমার ধারাটা বজায় থাকে তাহলে কিন্তু অর্থনীতি একটা স্টেবল পর্যায়ে গেছে। এই স্টেবিলিটিটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা আসার পিছনে এই যে রিফর্মসের কথা বললেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ব্যাংকিং সেক্টরের রিফর্মসটা, বিশেষ করে যেসব কাজ হয়েছে বাই দিস টাইম, এই যে ট্রাভেল ব্যাংক যেগুলো ছিল সেগুলো বোর্ড চেঞ্জ করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে আরো রিক্যাপিটালাইজ করে মার্জিনের কথা হচ্ছে, জনগণকে একটা আশ্বস্ত করা হয়েছে যে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তাদের আমানতকারীদের সমস্যা হবে। এটা কিন্তু একটা বিশাল মানে আস্থার জায়গা তৈরি করেছে অর্থনীতি, যার ফলে অর্থনীতি আস্তে 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 ঘুরে দাঁড়াচ্ছে এবং রিকভার করছে। এটা অস্বীকার করা যাবে না। আমি সরকারে আছি বলে বলছি তা না, আমাদের ডেটাও তাই বলছে। হ্যাঁ, তো এইটার সাথে জড়িত হচ্ছে যে আমি যে আমাদের রেভিনিউ ঘাটতিটা কেন হলো এত বেশি। একটা তো সবসময় আমাদের টার্গেটের চাইতে কিছু ঘাটতি থাকে, কিন্তু গত আপনি জুলাই আপরাইজিং এর পরে 6 মাস তো মানে অর্থনৈতিক কর্মকাণ্ডই স্থগিত ছিল। এই সময়ে রেভিনিউ আসাটাও অস্বাভাবিক। তাহলে আমার মনে আরো ভালো হবে ভবিষ্যতে। আমরা রেভিনিউ ইস্যুতে ফাহমিদা আপনার কাছে জানো, সিপিডি সম্প্রতি বলছে যে 1,05,000 কোটি টাকার একটা ঘাটতি রানিং ফিসক্যাল ইয়ারে তৈরি হতে পারে। এই অবস্থানে দাঁড়িয়ে আমার আরো 5 লাখ কোটি টাকার একটা এখন টার্গেট তো সরকারের দিতেই হবে, সে যদি বাজেট দেয় থাকে তো আয়ের লক্ষ্য ধরতেই হবে। এটা কতটুকু যৌক্তিক টার্গেট বলে মনে হচ্ছে আপনার কাছে? প্রথমে হচ্ছে যে হিসাবটা আমরা করেছি এটা মার্চ পর্যন্ত তথ্যের ভিত্তিতে, ডেটার ভিত্তিতে। তো আশা করছি যে এটা কিছুটা হয়তো গতি বাড়বে পরবর্তী 3 মাসে, তারপরেও বিশাল পরিমাণ একটা ঘাটতি রয়ে যাবে। তো এইটা তো একটা আজকে এই বছরের প্রথম না, আমরা তো গত 10 বছর থেকে কিন্তু 10-এর উপরে হয়ে যাবে যে লক্ষ্যমাত্রাটা পূরণ করা সম্ভব হয় না। বাজেট করের যে রেভিনিউ বাজেটটা, রেভিনিউয়ের
লক্ষ্যমাত্রাটা এটা পূরণ করা সম্ভব হয় না জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষেত্রে। এবং এখনো দেওয়া হলো, কারণ কি আপনাকে তো যে ব্যয়ের খাতগুলো তো কমানোর খুব কমই সুযোগ রয়েছে, তারপরেও কাটছাট করে হয়েছে। তো সেটার জন্য তো আমাকে একটা প্রাক্কলন করতে হবে, এবং প্রাক্কলন করতে যে মূল জায়গাটা হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে। কিন্তু তারপরেও আমার শঙ্কা রয়েছে যে এখান থেকে এটা পুরোপুরি আসলে আদায় করা যাবে না, সেটা রয়েছে। কিন্তু আদায় করা যাবে না এখানেই এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগটা নিয়েছিল, যে আপনি শুরুতে বলেছেন যে এই যে রাজস্ব সংস্কার, এটা করাটা খুব জরুরি। এখন একটু স্থগিত হয়ে গেছে, কিন্তু আমি আশা করি যে অচিরেই এটার স্থবিরতাটা ভেঙে এটাকে সংস্কারের দিকে নিয়ে যাওয়া হবে। এতে কি আয় বাড়বে, এই নিশ্চয়তা পাওয়া যাবে? কিছুটা তো হলেও বাড়বে, কারণ এখানে কিন্তু শুধুমাত্র যে আপনার একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা প্রতিষ্ঠান করে দেওয়া হলো সেটা না, এখানে কিন্তু আরো অনেক ধরনের সংস্কার আছে। সংস্কারের মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার প্রযুক্তিগত বিষয়, যে অটোমেশন, ফুল অটোমেশন, হিউম্যান ইন্টারাকশন সব কমিয়ে আনা, যাতে কিনা হয়রানি, তারপরে আরও বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেরকম জটিলতা, এগুলো যাতে কমানো যায়। আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা তো রয়েছে। এবং তার পাশাপাশি আপনি যখন এটা করতে চান, এখানে কিন্তু আরও মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিরও একটা বিষয় রয়েছে, সেগুলোও কিন্তু করা হবে। তো এটার ফলাফল দিতে বাধ্য। এখন কত দ্রুত ফলাফলটা হবে সেটা একটা বিষয়, কারণ আপনার এটার উপরে নির্ভর করে যে আমি যদি এই ভাগ করার পরেও যদি সেই আগের মতো করেই আমি একই সিস্টেমটা চালু করি, যেটা বারবার জোর দেওয়া হচ্ছে যে আপনার প্রযুক্তি, অটোমেশন, ফুল অটোমেশন একটা আপনার দক্ষতার অন্যতম একটা চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। তারপরে আরও বিষয়গুলি রয়েছে। তো আমি আশাবাদী যে এটা আস্তে আস্তে আমাদেরকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করি। ডক্টর হোসেন, আমরা সম্প্রতি একটা তথ্য উপাত্তে দেখলাম যে বিশ্বব্যাংক বলেছে নতুন করে একটা বড় অংশ আমাদের দারিদ্র্যের সীমার নিচে চলে যাবে বা এর মধ্যে পড়ে যাবে। দীর্ঘদিন ধরে আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা, সেগুলোর বিতরণ নিয়ে প্রশ্ন আছে এবং পরিমাণ নিয়েও প্রশ্ন আছে। এবারের বাজেটে যেহেতু উপদেষ্টা একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চান, এই জায়গাগুলোতে নজর দেওয়ার সুযোগ আছে কিনা, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে এই জবাবটা জানতে চাইব। দর্শক, চ্যানেল 24 এর বিশেষ আয়োজন বাজেট স্পেশাল দেখছেন, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 24 এর বিশেষ আয়োজন বাজেট স্পেশাল দেখছেন। 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে আমাদের এই আয়োজন। দুজন অত্যন্ত সম্মানিত অতিথি আছেন, ডক্টর মঞ্জুর হোসেন, সদস্য পরিকল্পনা কমিশন, এবং আছেন ডক্টর ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক সিপিডি। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। ডক্টর হোসেন, আপনার কাছ থেকে বিরতিতে যাচ্ছিলাম যে যেহেতু ফুটপ্রিন্ট উপদেষ্টা রেখে যেতে চান, সাধারণ মানুষকে লক্ষ্য করে বা তাদের জন্য কি করে তিনি এই ফুটপ্রিন্টটা রাখতে পারেন? না, একটা তো হচ্ছে যে এই রকম একটা সিচুয়েশনে, যেটা গত 3-4 বছর 5 বছর যাবৎ বিভিন্ন রকম অর্থনৈতিক অনিয়মের মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং আমরাও জানি বাজেটের যেই অতিরঞ্জন ছিল, বিভিন্ন রকম বিষয় ছিল, সেগুলো কাটছাট করে যে উনি একটা মোটামুটি একটা ব্যালেন্সড বাজেটের নিয়ে যাচ্ছেন, এটাই তো একটা ফুটপ্রিন্ট। এবং সেই ক্ষেত্রে ওনার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে আয় ব্যয়ের যে সামঞ্জস্য রাখতে যে খুব বেশি যে বড় কিছু করা যাবে তা না। এই বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে যে কোয়ালিটি ইমপ্লিমেন্টেশন, যতটুকু সোশ্যাল সেফটি নেটে দেওয়া হয় সেটা যাতে ভালোভাবে যায় সেই জায়গাটা দেখার চেষ্টা করা হচ্ছে, এবং যতটুকু দরিদ্রদের জন্য যেসব প্রকল্প নেওয়া দরকার সেগুলো যেন নেওয়া হয় সেই চেষ্টাটা করা হচ্ছে। এবং তাতে করে একটা মেসেজ সরকার থেকে দেওয়া হচ্ছে যাতে করে কোনো রকম দুর্নীতি, কোনো রকম অনিয়ম যাতে না হয়, ওয়েস্টেজ অফ রিসোর্সেস না হয়, এই জায়গাটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। না, একটা তো বাড়তি বরাদ্দের প্রয়োজন হবেই। আমি যদি ভাতা 500 টাকা থেকে 100 টাকা বাড়িয়ে 600 করতে চাই, সেই বাড়তি বরাদ্দটা যেহেতু বাজেটটা সংযমী, কোত্থেকে আসবে? না, সংযমের মধ্যে থেকেই, আমি জানি না কতটুকু বাড়ানো হচ্ছে, কিন্তু যদি বাড়ানো হয় তাহলে অন্য জায়গায় কাটছাট করতে হবে। এবং সেটা তো যে আপনারা জানেন যে বাজেটের হিসাবে যেটা হয়েছে যে সরকার যদি ঘাটতি বাজেট কমই রাখেন, সেটা বাজেট সাপোর্ট সরকার IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং IDB থেকে নিচ্ছেন, বৈদেশিকটা, দেশীয়টা ব্যাংকিং সেক্টর থেকে একটু বেশি নেওয়া হচ্ছে এবার, 1 লাখ কোটি টাকার মতো একটা মোটামুটি নেওয়া হচ্ছে, টার্গেট আছে। সেটা আমার ধারণা সামনের বছর যদি রেভিনিউ, অর্থনীতি যদি স্বাভাবিক গতিতে যেতে থাকে, রেভিনিউ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কমে যাবে। তবে এবং অন্যান্য সোর্স থেকে, বিশেষ করে সেভিংস সার্টিফিকেট বা অন্যান্য জায়গা থেকে, নন ব্যাংক থেকে যদি নেওয়া যায় সেটা আরও ভালো হবে। তো এগুলোই হচ্ছে ইস্যু। আমি যেটা মনে করি যে আসলে কাভারেজ বাড়ানো, একটা জিনিস মনে রাখা দরকার
যে এই সরকারের কেউ কেউ বলছেন যে কই এরকম রিফর্মস তো হচ্ছে না, এখন রিফর্মস করার সময়টা কোথায়? আপনি 6 মাস হয়তো সময় পেলেন নর্মালি যেটা নিয়ে চিন্তা করার, তাহলে রিফর্মসগুলো তো এত সহজে করা জিনিসটা, একটা বিশাল সিস্টেম। এখন লিকেজের কথা যেটা আমরা বলি যে যারা পলিটিক্যালি মোটিভেটেড লোকদের নাম আছে, তারপরে অনেকেই যারা এটা পাওয়ার যোগ্য না তাদের নাম আছে, এখন এগুলো আইডেন্টিফাই করে সেখানে সত্যিকারের লোকদেরকে দিতে গেলেও তো অনেক সময়ের ব্যাপার, এটা সিস্টেমের বিষয়। তো আমার ধারণা সেগুলো নিয়ে ওনার বক্তব্য থাকবে, কিভাবে এটাকে আরও উন্নত করা যায়, কিভাবে এই অর্থগুলো সঠিক লোকদের কাছে পৌঁছানো যায়, কিভাবে দরিদ্র লোকদেরকে আরও বেশি করে দেওয়া যায় এবং সত্যিকারের যারা নিডি তাদের কাছে পৌঁছানো যায়। তো সেই জায়গাটাতে আমার মনে হয় আমরা হয়তো নির্দেশনা পাওয়া আমরা অপেক্ষা করতে থাকি। ফাহমিদা আপা, আমি যে প্রশ্নটা করেছিলাম যে একই প্রশ্ন আপনার কাছে, যে 30 লাখের মতো নতুন দারিদ্র একটা হিসাব বিশ্ব ব্যাংকের তরফ থেকে আসছে, পাশাপাশি আমাদের এই চড়া ইনফ্লেশনের কারণে তো একটা গ্রুপ একটা ভালনারেবল পজিশনে চলে গেছে। আপনি নিজেও বাংলাদেশ ব্যাংকেরও বোর্ডে আছেন, সুতরাং মূল্যস্ফীতি কন্ট্রোলের একটা বড় আলোচনা আপনাদের বোর্ডেও নিশ্চয়ই হয়। আসলে কিভাবে এই সিস্টেমটাকে সামাল দেওয়া যাবে? সামাল দেওয়াটা আমি শুরুতেই বলেছি যে এখানে নীতিমালার যে নীতিটা বর্তমানে, বিশেষ করে মুদ্রা নীতি যেটা, এটা কিছুদিন কিন্তু চলমান রাখতে হবে, কারণ আমাদের এখনো আকাঙ্ক্ষিত মাত্রায় এটা যায়নি এবং আরও বেশ কিছু সময় লাগবে। বাংলাদেশ ব্যাংক তো বলেছে যে তারা 6.5% তাদের লক্ষ্যমাত্রা মূল্যস্ফীতি নামিয়ে আনার। তো সেই দিক থেকে কিন্তু আপনাকে কিছুদিন পর্যন্ত এই সংকোচনমূলক মুদ্রানীতি চালু রাখতে হবে। কিন্তু আমি আগে চ্যালেঞ্জগুলো বলছি, আমি রিপিটেশন না করে বলতে চাই যে আপনি যে প্রশ্নটা করেছেন যে ফুটপ্রিন্ট রেখে যাওয়ার, দেখেন বাজেটের ফুটপ্রিন্ট রাখার অনেক উপায় আছে, কিন্তু সীমিত সম্পদের কথাটা আসলে তো সীমিত সম্পদের ফ্রেমওয়ার্কের মধ্যে একটা করছি। এটার পাশাপাশি একটা দুর্বল, আমি বলবো যে ব্যবস্থাপনা, এটাও কিন্তু আমাদের একটা সমস্যা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা। হ্যাঁ, এই সুশাসনের অভাব বলি, তারপরে প্রতিষ্ঠানের জবাবদিহিতা, অনেক কিছু এইগুলা তো রয়েছে। তো প্রাতিষ্ঠানিক দুর্বলতা প্লাস আপনার সীমিত সম্পদ, এইগুলো এই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনার বাজেটে খুব বেশি করার কিন্তু সুযোগ কম থাকে। তারপরেও আমি দু একটা বলি যে ওনার সাথে অ্যাড করে, সেটা হচ্ছে যে একটা যে কর ব্যবস্থাটা, আমরা কি বলছি যে আমাদের কর কাঠামোটা পরোক্ষ করের উপর নির্ভরশীল। তো প্রত্যক্ষ কর থেকে, অর্থাৎ আয় কর যেটা কিনা প্রগতিশীল কর ব্যবস্থা, সেখানে 35% মতো আসে, কিন্তু এটা এবং পরোক্ষ থেকে 65%, উল্টো হওয়া উচিত। এখন এখানে যদি 35 থেকে আপনি যদি 40ও করতে পারেন, সেটাও একটা অগ্রগতি, বড় অগ্রগতি, যে ব্যালেন্সটা আপনি টুয়ার্ডস ওই মুভে আমি যাচ্ছি, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনার এই যে সামাজিক নিরাপত্তার কথা, ইতিমধ্যেই অর্থ উপদেষ্টা বলেছেন যে ওনার যে দরিদ্র বান্ধব করবেন এবং কিছু কিছু বরাদ্দ বাড়াবেন, সেটা একটা। এবং তারপরে আরেকটা বিষয় যে আমি শুরুতে বলেছিলাম যে ভৌত অবকাঠামো বনাম সামাজিক অবকাঠামো, এইখানে আমাদের একটা দ্বন্দ্বমূলক অবস্থান থাকে। দ্বন্দ্ব হওয়ার কথা না, অবশ্যই ভৌত অবকাঠামো আমাদের দরকার, কিন্তু সামাজিক অবকাঠামো অর্থাৎ শিক্ষা স্বাস্থ্যটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তো এইটাকেও সমান্তরালভাবে গুরুত্ব দেওয়া, এটার ভিতরে রয়েছে। আর সাধারণ দরিদ্র জনগণ কি করে, সাধারণ মানুষ, আপনি যদি রাস্তায় যে জিজ্ঞেস করেন, আমরা মানে আমাদেরও সুযোগ জিজ্ঞেস করার যে কিছু মানুষকে যে তারা কি ভাবে, সাধারণ মানুষ মনে করে যে বাজেট মানে হচ্ছে ও যে জিনিসপত্রের দাম বাড়বে, এই যে একটা পারসেপশন, হ্যাঁ পারসেপশন হয়ে গেছে। তো সেইটা যাতে না হয় যে জিনিসপত্র বাজেট আসলে না আমরা কিছু জিনিসের দাম যেটা আমরা ব্যবহার করি সেটার দামটা আমরা কম দেখতে পাবো, স্বস্তি পাবো, এইরকম একটা যদি ভাব দেখা আসে, সেটাও কিন্তু ইঙ্গিতটা যদি দেওয়া যায়, সিগন্যালটা যদি দেওয়া যায়, মেসেজ এবং সিগন্যালিং। আমি অন্য একটা পয়েন্টে ডক্টর হোসেন আপনার কাছে যাব, যে অর্থ উপদেষ্টা ব্যবসা বান্ধব বাজেট করবেন এরকম একটা আকাঙ্ক্ষা ওনার আছে। আমরা ব্যবসা বাণিজ্যের কিছু প্রতিবন্ধকতার কথা তো দীর্ঘদিন ধরেই শুনে আসছি, দেখে আসছি। জ্বালানি সংকট আছে, কর ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ আছে। আপনি একজন ইকোনমিস্ট হিসেবে আসলে কি মনে করেন যে এই জায়গাটা সরকারের কি কি করা দরকার? না, একটা আমি জাস্ট আগে একটু বলি যে অর্থ উপদেষ্টা কিন্তু এটাও বলেছেন যে উনি এই বাজেটের মূল লক্ষ্য হবে মূল্যস্ফীতি কমানোর দিকে নজর দেওয়া, যাতে করে এটা এক্সপানশনারি কিছু না হয়। কারণ ফিসক্যাল এবং ফাহমিদা আপা বাংলাদেশ ব্যাংকের বোর্ডে আছে, বাংলাদেশ ব্যাংক তার কন্ট্রাকশনে মানিটারি পলিসি পারসু করছে, সে জায়গায় ফিসক্যাল যদি আবার খুব এক্সপানশনারি হয়ে যায় তাহলে কোঅর্ডিনেশনের অভাব হলো। সুতরাং ওই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে ফিসক্যাল পলিসিটার দিক থেকে বাজেটটাও কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ রেখেই করা হচ্ছে মানিটারি পলিসির সাথে। এখন ব্যবসা বান্ধব বলতে যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমি এখনো পুরোপুরি শিওর না, যেমন তাদেরকে
কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে হয়তো একটা সিদ্ধান্ত আর একটু অ্যালাইনমেন্ট হতে নমনীয় পারে। করা যেতে পারে। তারপরে কিছু কিছু হয়তো অন্যান্য যেসব ট্যাক্স বা ট্যারিফ রেশনালাইজেশনের বিষয়টা আসতে পারে, কারণ হচ্ছে সামনে এলডিসি গ্র্যাজুয়েশন আছে, কিছু কিছু ক্ষেত্রে একটা রিঅ্যালাইনমেন্ট হবে। তারপরে অ্যান্টি এক্সপোর্ট বায়াসটা যাতে কমে সেদিকেও কিছু মনোযোগ থাকবে। তো এগুলোই ইন ওয়ান সেন্স আমি মনে করি ব্যবসা বান্ধব একটা পলিসি। আমরা এবার আলোচনাটা শুনছি যে অনেক হাতে আমাদের কর অব্যাহতি সুবিধা আছে, এই জায়গাটায় সরকার অত বেশি নমনীয় থাকতে চায় না, অনেকে অপব্যবহার করেছেন এরকম অভিযোগ আছে। আপনার কি মনে হয় যে আমাদের যে সিচুয়েশন এই সময় এই ধরনের সিদ্ধান্ত আসা এটা না, ট্যাক্স এক্সপেন্ডিচার বলি আমরা যেটাকে, কর অব্যাহতি, এটাকে কমানো অবশ্যই প্রয়োজন। এটা অনেকভাবে অনেকে এই সুবিধাটা নিয়েছে প্রিভিয়াস রিজিমে, এবং তারা সেগুলা অনৈতিকভাবে নিয়েছে এবং দেওয়া হয়েছে। এটা অনেকটা নেপোটিজম বলেন, বায়াস বলেন, দলীয় লোকদেরকে, অলিগার্কদেরকে এসব দেওয়া হয়েছে, সেটা তো বাদ দিতেই হবে। অ্যাট দ্য সেম টাইম এটাও যৌক্তিকভাবে দেখা দরকার, যেখানে আমরা ঘাটতিটা এত বেশি, অব্যাহতিটা আসলে এটার ইনসিডেন্সটা কি, কারা বেনিফিটেড হচ্ছে, কিভাবে বেনিফিটেড হচ্ছে, এটা সমাজে কোনো বৈষম্য তৈরি হচ্ছে কিনা সেই জায়গাগুলো দেখতে হবে। অর্থাৎ বৈষম্যটা যাতে তৈরি না হয়, কেউ সুবিধা পাচ্ছে কেউ পাচ্ছে না, রিগ্রেসিভ যেটা বললেন সেটা যদি করতে যায়, যদি আসলে তো আমাদের ট্যাক্স সিস্টেম অনেকটা রিগ্রেসিভ, যেহেতু ভ্যাটের উপর আমার বেশি ডিপেন্ডেন্স হচ্ছে, সেটা কমানো দরকার। আর যে আলোচনাটা আমরা প্রথমে শুরু করছিলাম, আমি একটু আমার ভিউজটা বলি। এই এনবিআরকে দুটো ভাগ করা মানে সব সমস্যার সমাধান না, এবং এটার সমাধান হওয়া এটা হলো যে তাকে একটা পলিসি সাপোর্ট দেওয়া, পলিসি সাপোর্ট অনুযায়ী পরবর্তী কার্যক্রমগুলো নিতে হবে। কিন্তু তার সাথে সাথে এই যে ট্যাক্স কাভারেজ বাড়ানো, ট্যাক্স ফাঁকি কমানো, তারপরে অন্যান্য যেসব যে অটোমেশন করলে হয়তো কিছুটা উপকৃত হতে পারে, সেই জায়গাগুলো তো মানে গভর্নেন্স আসপেক্টটা যদি আরো খুব ভালোভাবে দেখা হয়, তাহলে অটোমেটিক্যালি আমাদেরকে অনেক আলোচনা, মানে বাজেটের আকার বাড়ানোর সুযোগ থাকবে। অর্থনৈতিক দিক থেকে যদি দেখি, আমাদের বাজেটের পরিমাণ জিডিপিতে আরো 14%, এবার হয়তো আরো কমও হতে পারে, অন্তত 20% নেওয়া দরকার। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। সুতরাং আমাদেরকে যদি একটা মিডল ইনকাম লেভেলেও মানে পারসিস্ট করতে হয় বা যেতে হয়, তাহলে কিন্তু বাজেটের আকার বাড়াইতেই হবে। সেক্ষেত্রে ট্যাক্স বাড়ানোর কোনো বিকল্প নাই। কিন্তু ট্যাক্সটা এমন যাতে না হয় যে কারোর জন্য বার্ডেন না হয়, সেটাই হয় ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব। রাইট। ফাহমিদা আপা, ব্যাংক খাত ঘিরে আমরা প্রত্যাশা করছি যে একটা বড় ধরনের ইঙ্গিত বা ইন্ডিকেশন থাকবে, বিশেষ করে সংস্কারের ইস্যুতে। আপনি নিজে ব্যাংক খাতের বিষয় নিয়ে গবেষণা করেন, বাংলাদেশ ব্যাংকের বোর্ডে আছেন। সাধারণ মানুষের আস্থা যদি আমরা ফেরাতে চাই এই খাতের উপরে, অর্থমন্ত্রীর হাতে কি কি সুযোগ আছে এইখানটায়? এখানে সুযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথম সুযোগ আমি বলবো যে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করা, এটা স্ট্রেংথেনিং, কারণ এটা স্বাধীনতাটা, এটা স্বাধীনই ছিল, মানে স্বাধীনই থাকার কথা, কিন্তু এটার উপরে যে এত প্রভাব, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিন্তু তারা তাদের স্বাধীন সিদ্ধান্ত, যেটা ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকের যে দায়িত্ব এবং যে নীতি, সেই নীতিমালাগুলি তারা, মানে নীতি বলতে আমি প্রিন্সিপাল বলছি, সেই নীতিগুলো কিন্তু তারা করতে পারে, পরিপালন করতে পারে। শুধু যে রুলস এন্ড রেগুলেশন তা না, মানে আদর্শটা সেটাও কিন্তু সমুন্নত রাখতে পারেনি। এটা হচ্ছে প্রথম, যে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, এবং সেটা করার জন্য, শক্তিশালী করার জন্য যে যে রিফর্ম দরকার, যেগুলি সেগুলি করতে দেওয়া দরকার। আর বিষয় আরেকটা হচ্ছে যে এখন দেখেন এই ব্যাংকিং খাতটাকে পুরো এখানে শক্তিশালী করার জন্য কমার্শিয়াল ব্যাংকের গুলাকে কিছু রিফর্ম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং আমি বলবো বেশ অগ্রগতি হয়েছে। তো এইগুলাকে আপনার চলমান রাখতে হবে। এখন কিছু কিছু আন্তর্জাতিক প্রচেষ্টা সাহায্য দিচ্ছে বিভিন্নভাবে, কিছু সেগুলো তো আর সবসময় এটা বজায় থাকবে না, সেগুলো পর্যাপ্ত না। তো সরকারের কাছ থেকেই কিন্তু অর্থ আসবে এখানে, বিভিন্ন ধরনের সংস্কার, এবং ভবিষ্যতে এই যে ব্যাংকগুলোকে মার্জার করা হবে, তারপরে সেগুলাকে সরকার একবার নিয়ে নিবে, সেগুলাকে প্রফিটেবল করবে, তারপরে আবার এই বিভিন্ন একটা লেংদি প্রক্রিয়া রয়েছে, এখানে অনেক অর্থেরও প্রয়োজন পড়বে, সেই সাপোর্টটা দেওয়া দরকার। আমরা যদি বলি যে বাজেটে সংস্কারের বিষয় কি আছে, আমি আশা করব যে এই সংস্কারের বিষয়ে ব্যাংকিং খাতে সংস্কারের জন্য কিছু বরাদ্দ থাকবে। শেষ করতে হবে মঞ্জুর ভাই, 30 সেকেন্ড সময় পাবো, আপনি যদি বলতে চান কিছু। আমি যেটা মনে করি, বাজেটটা শুধু তো আয় ব্যয়ের হিসাব না, এখানে কিন্তু একটা সরকারের ভিশনটা, সামনে কি সংস্কারগুলো হবে সেটার একটা আলোকপাত থাকবে, এবং সেটার ভিত্তিতেই আসলে দেশকে অর্থনীতিকে যাতে একটা আমরা যে খারাপ অবস্থা থেকে পেয়েছি তার উত্তরণের একটা দিক নির্দেশনা থাকবে বলে আমি আশা করি। আমরা সেই প্রত্যাশা করি। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ সরাসরি এসে আমাদেরকে সময় দিয়ে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো চ্যানেল 24 বাজেট স্পেশাল। ভালো থাকবেন আপনারা সবাই।